মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা। সাংবাদিক নিপীড়নের কালা কানুন বাতিলের আহ্বান জানালেন সম্পাদকরা। অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ, মধ্যরাত থেকে যৌথ অভিযান। আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সংবাদে, সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেসব ধারা বাতিল ও সংস্কারের প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিশ্চয়তা ও যত্রতত্র খুনের মামলা বন্ধে সুস্পষ্ট ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়। আরব আমিরাতে সাজা থেকে মুক্তি পাওয়া ৫৭ আন্দোলনকারীর মুক্তির খবর দিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার আহ্বান জানান। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। পত্রিকার ২০ সম্পাদক অংশ নেন এই বৈঠকে। সংবিধান ও গণমাধ্যম আইন সংস্কারের প্রস্তাব দেন সম্পাদকরা। আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, বিভিন্ন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী সংস্কারের বিষয়গুলো। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ সাজাপ্রাপ্ত ব্যক্তির মুক্তিতে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম। ৫৭ জনকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওখানকার আমিরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনাদের আজকে এই সুখবর উপদেষ্টা আমাদেরকে বললেন যে তাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে সাংঘর্ষিক কালাকানুন বাতিল সহ সাংবাদিক হয়রানির মামলা বন্ধেরও আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যে ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কারণ হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। এর আগে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখি বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। অন্তর্বর্তী সরকারকে আবারও তাদের সমর্থনের কথা জানান ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। সরকারি নির্দেশ মেনে সারা দেশের থানাগুলোতে জমা পড়ছে লাইসেন্স করা অস্ত্র। এরই মধ্যে বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স। ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা না দিলে অবৈধ হবে লাইসেন্স করা সব অস্ত্র। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। উত্তরাধিকার সূত্রে অস্ত্রের মালিক হন ছেলে। বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল করায় শাহবাগ থানায় অস্ত্র ও গুলি জমা দিতে আসেন। নির্দেশনা মেনে অনেকেই থানায় জমা দিচ্ছেন লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র ও গুলি। আর্মস জমা দেওয়ার জন্য এসেছি। আমাদের কাছে দুটো আর্মস আছে, একটি রিভলভার, একটি বন্দুক। পূর্বে যে গুলিগুলো ছিল সেগুলাই এখনোই আছে। সরকার পেপারে দিচ্ছে
তারপর টিভিতে অ্যানাউন্স করছে, সেই জন্যই আমরা অস্ত্রটা আজকে জমা দিতে আসছি। এটা অবশ্যই ভালো, কারণ এর আগে আমি শাহবাগ থানায় 2 বার আমি জমা দিয়েছি, এবারও জমা দিতেছি। পরিসংখ্যান অনুযায়ী দেশে বৈধ অস্ত্রের সংখ্যা প্রায় 50,000। এসব অস্ত্রের 10,000ই আছে রাজনৈতিক ব্যক্তিদের কাছে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগকে স্বাগত জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো তো উদ্ধার করবেই, এবং প্রত্যেকটা গুলির হিসাব যাতে আমরা পাই। রাষ্ট্রের বিরোধী কোনো কাজে বা জনগণের ক্ষতি হয় এরকম কোনো কাজে যদি এটা ইউজ করা হয় তাহলে অবশ্যই এটা একটা অন্যায়। এটা তো আসলে জনগণের জন্য হুমকি স্বরূপ। এখন তারা যদি এই অস্ত্রগুলো জমা না দেয় অথবা যদি নির্মূল করা না যায়, যারা এই অভিযান চালাবে এবং তার সাথে সাধারণ জনগণেরও আমাদের হেল্প করা উচিত। 5 আগস্টের আগে ও পরে সারা দেশের থানাগুলো থেকে মোট কত অস্ত্র আর গোলাবারুদ লুট হয়েছে তার সঠিক তথ্য নেই পুলিশের কাছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 1 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের প্রায় 4,000 অস্ত্র, প্রায় 3 লাখ রাউন্ড গুলি, 22,000-এর বেশি টিয়ার শেল এবং 2,000-এর বেশি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। তালিকা আছে আমাদের। আওয়ামী লীগ সরকারের 3 দফায় কত অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে তা হিসাব নিকেশ করছে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানান, গেল 15 বছরে শুধু ঢাকাতেই 4,000-এর বেশি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। টোটাল 57টা থানা, তো এটা 4,000-এর একটু বেশি হবে সংখ্যাটা। এই তালিকাটা যেহেতু স্বয়ংসম্পূর্ণ, ওই তালিকার বাইরে যাই থাকবে হয় সেগুলো লুটকৃত অস্ত্র হবে অথবা অবৈধ অস্ত্রই হবে। তো এটা আসলে জাস্টিফাই করার বা বের করার সুযোগ আছে। কর্মরত সরকারি কর্মচারী এবং সেনা কর্মকর্তাদের অস্ত্র জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানান ঢাকার জেলা প্রশাসক। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। অবশেষে মুক্ত হলেন হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানানো আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশি। প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই প্রবাসীরা প্রতিবাদী কর্মসূচি পালন করেন দেশটিতে। এই শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হচ্ছে না, তারা সেখানে কাজ করতে পারবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। বাংলাদেশি শিক্ষার্থী জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গেল 19 জুলাই রাস্তায় নামেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। হাসিনা সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে গিয়ে চরম শাস্তির শিকার হতে হয় 57 বাংলাদেশিকে। তাদেরকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদের সাজা দেয় আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল। 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও বাকি একজনকে 11 বছর সাজা দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই দ্রুততার সঙ্গে এসব বাংলাদেশিকে মুক্ত করার ব্যাপারে উদ্যোগ নেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে। এরই ধারাবাহিকতায় 1 মাসেরও বেশি সময় বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন 57 বাংলাদেশি। সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করে দেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে দেশটিতে বসবাসরত সব প্রবাসীকে আরব আমিরাতে আইন মেনে চলার আহ্বান জানান। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্তি দেয়ায় দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর টেলিফোনে দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করে দিতে প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইউনূস। তার প্রতি সম্মান জানাতে ৫৭ বাংলাদেশির সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাষ্ট্রপতিকে লেখা এক চিঠিতে ডক্টর ইউনূস এই অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদার সিএসআর এর নামে হাতিয়ে নিয়েছেন ৩,০০০ কোটি টাকা। দেখছেন ২১শে সংবাদ। ব্যাংক খাতের চাঁদাবাজ নজরুল ইসলাম মজুমদারের বিচার চান সাধারণ শেয়ার হোল্ডাররা। তারা বলছেন, এতদিন অনুদানের নামে ব্যাংক মুনাফার বড় একটি অংশ তুলে দেওয়া হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এর ফলে ব্যাংকের শেয়ার কিনে লভ্যাংশ বঞ্চিত হয়েছেন তারা। আর ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের জবরদস্তির কারণেই চাঁদা দিতে বাধ্য থাকতেন তারা। সিএসআর এর নামে গত ৯ বছরে ব্যাংকগুলো থেকে অন্তত ৩,০০০ কোটি টাকা নিয়েছেন শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঠিক আছে, অমুকটা ইভেন্ট আছে, আপনি ৫ কোটি দেন, ১০ কোটি দেন, ২ কোটি দেন। নজরুল ইসলাম মজুমদারের হুকুমের বাইরে যাওয়ার সাহস ছিল না দেশের কোনো ব্যাংকের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোটা ব্যাংকিং খাতে নির্দয়ভাবে চাঁদাবাজি করতেন তিনি। ব্যাংকের এমডি চেয়ারম্যানদের গণভবনে ডেকে নিয়ে আদায় করতেন কোটি কোটি টাকার চেক। প্রাপ্ত তথ্য বলছে ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ব্যাংকগুলো জমা দিয়েছে অন্তত ৩,০০০ কোটি টাকা। এই বিপুল অর্থ কোথায় খরচ হয়েছে তার কোনো হিসাব নেই। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়া হতো, সেখানে যে যা হয়তো আমি দিলাম ৫ কোটি টাকা, আমি ৫ কোটি টাকার একটা সর্ট অফ একটা চেকের মতো বানিয়ে দামি চেক দিয়ে দিচ্ছি। কোনো সময় হয়তো ১০০ উঠতো, কোনো সময় হয়তো ৮০ উঠতো, কিন্তু টোটাল এখন তো কী উঠেছে ভেরি ডিফিকাল্ট, এটা অ্যাটলিস্ট আমি জানি না। কথিত সিএসআর এর নামে শেখ হাসিনাকে দেয়া এই অর্থের প্রকৃত মালিক ব্যাংকগুলোর হাজার হাজার শেয়ার হোল্ডার। কিন্তু নজরুল ইসলাম মজুমদার শেয়ার হোল্ডারদের কথা ভাবেননি, বঞ্চিত করেছেন তাদের। তহবিলে যে টাকাগুলো দিচ্ছে এগুলো জনগণেরই টাকা, শেয়ার হোল্ডারদের টাকা। যেখানেই দিছে এই টাকা ফেরত আনতে হবে। সেগুলি ব্যাংক বোর্ড ডিসিশন নিয়ে ১০০ কোটি, ৮০ কোটি, ৫০ কোটি টাকা দিয়ে দিবে, এটাকে আমি সাপোর্ট করি না শেয়ার হোল্ডার হিসেবে। তহবিলটা কিন্তু বিশেষ করে হয় আমানতকারী থেকে যাচ্ছে, নতুবা ওনার ইকুইটি যারা আছে, হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি তাদের কাছ থেকে যাচ্ছে। ব্যাংকাররা বলছেন, নজরুল ইসলাম মজুমদারের চাপে বাধ্য হয়ে সাবেক প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন তারা। নিয়ম নীতি মানা হয়নি। সিএসআর ফান্ড থেকে আমরা এই টাকাটা দিতাম শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট, সেখানেও আমাদের দিতে হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা সেইভাবে কিন্তু আর করা হতো না। তখন ব্যাবের এমন একটা ব্যাপার ছিল, ব্যাব বললে আপনাকে দিতেই হবে। এবং আমরা জানি যদ্দূর যে এরকম একটা ম্যানেজিং ডিরেক্টর একটু কথা বলেছিলেন, তাতে ওনার অনেক সমস্যা হয়েছিল। শেখ হাসিনাকে খুশি রেখে ব্যক্তিগতভাবে লাভবান হওয়াই ছিল এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের আসল উদ্দেশ্য। আমার মাননীয় প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা, জয় শেখ হাসিনা। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচার করার অভিযোগ আছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। অর্থ পাচারের বিরুদ্ধে কোনো নাগরিক ভয়েস রেজ করতে পারত না। এইরকম একজন ছিল নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংক খাতের মাফিয়াদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ক্ষতিগ্রস্তদের। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে পিণ্ডিতে বাংলার বিজয় কেতন, দেশে ফিরলে সংবর্ধনা। আমন্ত্রণ আবারও, দেখছেন ২১শে সংবাদ। এ পর্যায়ে জানাবো বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জে গজারিয়ায় শুরু হলো হোন্ডার রপ্তানি বাণিজ্য ২০২৪।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শিগেরু মাতসুজাকি। উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান ও চিফ প্রোডাকশন অফিসার হিরোকি ইয়াসুনাকা সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। আর এই সাথেই শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুক্ত গণমাধ্যম দেখতে চান প্রধান উপদেষ্টা, সাংবাদিক নিপীড়নের কালা কানুন বাতিলের আহ্বান জানালেন সম্পাদকরা। অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ, মধ্যরাত থেকে যৌথ অভিযান। আরব আমিরাতে বিক্ষোভ করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ, দেশে ফিরবেন শিগগিরই। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।